সারি সারি আমের বাগানের দৃশ্য মিললেই মনে পড়ে যায় সেই চাঁপাইনবাবগঞ্জের কথা। হ্যাঁ বন্ধুরা, আজ যাচ্ছি সেই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। আমের রাজধানী হইলেও ইসলামিক ঐতিহ্য এবং নিদর্শনে এই জেলা কিন্তু অনেক এগিয়ে। এখানে রয়েছে বিখ্যাত সোনা মসজিদ, রয়েছে তোহখানা, সোনা মসজিদ স্থলবন্দর, বাবুডাইং এবং কানসাটের সেই বড় আমের বাজার। তো কিভাবে এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় আপনারা আসবেন তার সমস্ত তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং জানাবো এর ইতিহাস। তো চলুন যাই মূল ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। ঢাকা থেকে চাঁপাই যাওয়ার দুটি মাধ্যম আছে। একটা হচ্ছে আপনি যদি বাসে আসতে চান তাহলে চাঁপাই পর্যন্ত বাসের টিকিট কাটবেন, আর অথবা আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে রাজশাহী পর্যন্ত ট্রেন আসে। বিভিন্ন ট্রেনে আমি এই যেখানে সূচি দিয়ে দিয়েছি। ট্রেনের ভাড়াগুলো হবে 300 থেকে 700-র মধ্যে এবং বাসের ভাড়া হবে 800 থেকে 1500-র মধ্যে। আপনারা যদি রাজশাহী থেকে চাঁপাই যেতে চান তাহলে বাসগুলো এখানে গেটলক বাস আছে, প্রতি 10 মিনিট পর পর ছাড়ে রাজশাহী স্টেশনের পাশ থেকেই। ভাড়া নেবে 120 টাকা এবং এখান থেকে চাঁপাইয়ের দূরত্ব কিন্তু 54 কিলোমিটার এবং চাঁপাই থেকে আবার কিন্তু সোনা মসজিদ পর্যন্ত এটা দূরত্ব 33 কিলোমিটার, সেখানেও আপনার 60 থেকে 80 টাকা লাগবে। আমি যেহেতু বাইকে ভ্রমণ করেছি, আপনারা চাঁপাইনবাবগঞ্জ স্ট্যান্ডে এসে এখান থেকে কিন্তু অটোতে করেই খুব সহজেই সোনা মসজিদে চলে আসতে পারবেন এবং সোনা মসজিদ থেকে তোহখানার দূরত্বও কিন্তু 2 কিলোমিটার, খুব কাছাকাছি। এবং এখান থেকেও কিন্তু সোনা মসজিদ স্থলবন্দর এটাও খুব কাছাকাছি। তো আপনারা যদি রিজার্ভ করে নেন তাহলে 400-500 টাকার মধ্যেই কিন্তু এই অটো বা সিএনজি পেয়ে যাবেন। আর বাবুডাইং এখান থেকে 8 কিলোমিটার দূরে, সেটার জন্য আপনাদের বাড়তি ভাড়া দিতে হবে। তো আপনারা বার্গেনিং করে ভাড়া ঠিক করে নেবেন। আর এখন আমি ভ্রমণে আছি ঠিক রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা। তো আমি আজকে বর্ডার প্রান্তে চলে আসছি। এই যে আপনারা যে পিছনের মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সোনা মসজিদ বা গৌরীয় মসজিদ বলা হয় আর কি এটা। তো চলুন আমরা ভেতরে যাই, গিয়ে দেখি এর অবস্থানটা কি। আর তার আগে কিন্তু দেখেন, এটা এর গেট ছিল, সোনা মসজিদের গেট হচ্ছে এইটা এবং এর পাশে সামনেই কিন্তু দেওয়া আছে, দেখেন পাশে মানে ঠিক সামনে এখানে কিন্তু অনেকগুলো সমাধি স্থাপন করা হয়েছে, অনেকগুলো। এই যে দেখুন, আপনাদেরকে দেখ, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি এই সোনা মসজিদ ইতিহাস বলছি। দেখুন, নর্মালি আগে আমরা যে গেটগুলো দেখতাম তা কিন্তু সবগুলো গেটই কিন্তু বেশ বড় ছিল এবং বেশ প্রশস্ত ছিল। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এই যেটা কিন্তু ভেতরের পাশ। নর্মালি এখানে যদি কেউ গার্ডের অবস্থান রাখা হতো, এই পাশটাতে দেখুন একইভাবে দুটো অপশন রাখা হয়েছে। এই যে এই পাশটা একটা, আর এই যে ভেতরে আমরা ঢুকলাম ফ্রন্ট সাইড। আমি যদি আপনাদেরকে একটু সাইড থেকে দেখাই, আর এই সাইড দিয়ে কিন্তু আবার সিঁড়ি করে দেয়া আছে, মানে এদিক দিয়েও ঢোকা যেত আর কি। তো আমি পরে ভেতরে যাচ্ছি, আগে আপনাদেরকে আমি সাইডটা আপনাদের দেখাই। দেখুন এটা কিন্তু ঠিক রাস্তার সাথেই, এই যে এখানে একটা দেয়া আছে। এখানে নর্মালি কেউ যদি মারা যেত তার যে আমাদের খাটনি বলা হয় সেটা এখানে রাখা আছে আর কি, এটা ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এইটা হচ্ছে এর ব্যাক সাইডটা। পিলারগুলো কিন্তু খুবই চমৎকার এবং কাজগুলো আপনি যদি দেখেন কাছ থেকে, আপনাদেরকে যদি দেখাই, মানে প্রত্যেকটা জিনিস ভেতরে ঢুকে গেছে একবারে। আচ্ছা, এই যেটা হচ্ছে পিছন পাশটা মসজিদের কোনো পাশ থেকে আমাদের যখন সূর্যটা ওঠে আর কি, সূর্যটা যখন পড়ে তখন কিন্তু বাহির থেকে একে বেশ চকচকে মনে হতো। নর্মালি এখন কালারটা অনেকটা ইয়া হয়ে এসেছে, কিন্তু আগে এটা নাকি সূর্য পড়ার কারণে খুব চকচক করতো। আর সেটা হচ্ছে আবার স্বর্ণের মতো আকার ধারণ করতো, স্বর্ণের মানে কালার ধারণ করার কারণে এটাকে নর্মালি সোনা মসজিদ বলা হয় আর কি। প্রাচীন গৌড়ে কিন্তু আর একটা মসজিদ ছিল, প্রাচীন গৌড়ে আর একটা মসজিদ, সেই মসজিদটা কিন্তু এর চেয়ে বড় ছিল এবং এই কারণে ওই মসজিদটাকে বলা হতো বড় সোনা মসজিদ এবং এটাকে বলা হয় ছোট সোনা মসজিদ। আর এটা কিন্তু নির্মাণ করেছিলেন সুলতান নসরত শাহ হিসেবে। মসজিদটার বয়স ধরা হচ্ছে কিন্তু প্রায় 500 বছর। দান করতে বলেছে, আর উপরে সিসি ক্যামেরা দিয়ে দেওয়া আছে। যাই আমরা একটু ভেতরে দেখি। আমরা এখন ভেতরে আসলাম।
কাঠামোটা দেখুন আপনারা সবাই। এই যে আপনাদেরকে যদি আমি কাঠামোটা দেখাই, এটা কিন্তু মানে ছাদগুলো এরকম, ঠিক ছাদগুলো মানে অনেকগুলো গম্বুজ হওয়ার কারণে ওপরটাতে কিন্তু দেখুন বেশ ফাঁকা। আর এক একটা পিলারের যদি আপনি আইটেম দেখেন বা দেখেন সেটা দেখেন অনেকটা মোটা পিলার প্রত্যেকটা জায়গায়। দেখুন আপনারা কারেন্টের কাজগুলো কিন্তু পরে করা হয়েছে। এই জায়গাটা দিয়ে আমরা বলেছিলাম যে বাহিরের একটা সিঁড়ি ছিল, এই যে জানা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে কিন্তু এই দিক দিয়ে আসতে পারতো আর কি। এই যে প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু একটা সমাধি রাখা, সমাধি করে দেওয়া আছে শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের। আপনারা তো জানেন তিনি হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের সময় 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল এবং এই বিশেষ করে এই সুনাম মসজিদ বা বিশেষ করে এই রাজশাহী অঞ্চলটাকে, বিশেষ করে নবাবগঞ্জ অঞ্চলটাকে তিনি রক্ষা করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এরকম আমরা এই গেট দিয়ে এসেছি। তার আগে আপনাদেরকে বলি না কোথা থেকে আসবেন। ঠিক সুনাম মসজিদ যেটা আছে আমাদের এই সুনাম মসজিদ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে এই তোয়াখানা, ঠিক আছে? তো এখানে আপনারা ইচ্ছা করলে ভ্যান অটো নিয়ে আসতে পারবেন। আর ওটা হচ্ছে গেটটা, এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে সিকিউরিটির জন্য একটা রুম রাখা আছে। আর দেখুন এগুলো কিছু ধ্বংসাবশেষ যেটা, তো ভেতরটাতে নর্মালি যাওয়া যায় না, তবে আমি আপনাদেরকে গেট থেকে, যদিও গেটটা ক্লোজ করে দেওয়া আছে, সেখান থেকে যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। চলুন, এটা হচ্ছে রাস্তা, সীমানাটা কিন্তু খুব বড় নয়। এই যে এটা হচ্ছে ওই বিল্ডিংটা, আর চলুন এই সামন সাইডটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে গেট ছিল এইটা, আর এই ভেতরটা যদি আপনারা একটু দেখেন তাহলে আপনাদেরকে একটু দেখেন। এইটা হচ্ছে মূল বিল্ডিং। এই যে দেখুন এই পাশটা বাম পাশ, এটা ডান পাশে, এবং এর সামনে কিন্তু জল ধরে রাখার জন্য কূপের মতো আছে। এই পাশে হয়তো উনি বসতো, আর এইটা হচ্ছে মূল জায়গাটা। এটা নর্মালি এই তোয়াখানা, এটা হচ্ছে একটা ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে ঠান্ডা প্রাসাদ বা ঠান্ডা কক্ষ নর্মালি। তো আমাদের মুঘল সম্রাট শাহজাহান যে ছিল, তার ছেলে ছিল সুলতান ছিল শাহ সুজা, তো ওনার এক মুর্শিদ ছিল নিয়ামতুল্লাহ, তার জন্যই উনি কিন্তু এই তোয়াখানাটা নির্মাণ করেছিল। কারণ কি, উনি যখন এখানে আসতো উনি যেন তার জন্য সমস্যা না হয়, আর এটা কিন্তু তাপ কোনোভাবেই এখানে ঢুকবে না, খুব স্বস্তিতে যেন এখানে থাকা যায়, তার জন্যই কিন্তু উনি এটা নির্মাণ করেছিল নর্মালি। আর এটা কিন্তু মূলত 3 তলা, আর 1639 সালে কিন্তু এটা নর্মালি উনি নির্মাণ করেন। এই যে দেখুন এর মধ্যে কিন্তু ভেতর দিয়ে অনেকগুলো পাইপ দেওয়া আছে কিন্তু, আর এর মধ্যে অনেকগুলো সমাধি আছে। এগুলো বলা হয় যে নিয়ামতুল্লাহর যে খাদেম ছিল তাদের হয়তো বা এই ইয়াগুলো হবে, সমাধিগুলো হয়। এগুলো কিন্তু এই যে দেখুন এখানে সিঁড়ি দেওয়া আছে, এবং এই পাশে কিন্তু পুকুরগুলো ব্যবহার করতে হয়, এবং এগুলোতে কিন্তু জল ধরে রাখতো যেন বিল্ডিংটা বা এই তোয়াখানাটা কোনোভাবেই যেন খুব গরম না হয় এর মধ্যে। আর এখানে নর্মালি বলা যায় 17টি কক্ষ আছে, সবগুলো মিলে এটা সামন থেকে যতটুকু জানা যায় আর কি 17টি কক্ষ আছে। একটি নামাজ ঘর হিসেবে উনি ব্যবহার করতো, আর বাকিগুলো কিন্তু উনি বিভিন্ন কাজে, সেটা খাবার হোক, সেটা বসার জন্য হোক, এমনি বিভিন্ন কাজে কিন্তু উনি ব্যবহার করতেন। আচ্ছা, এই যে পাশেই, এইটা তো আমরা দেখলাম তোয়াখানা, এর পাশেই দেখুন আপনারা যে এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নিয়ামতুল্লাহ মাজার আর কি। তো শাহ সুজা, তো উনি এই নিয়ামতুল্লাহকে কিন্তু খুব ভালোবাসতেন। আলটিমেটলি উনি বলা হয় যে উনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর একানুক্রমে আসছে। আর প্রায় 33 বছর কিন্তু এই যে দেখুন এই মসজিদটা বা এই আশেপাশে উনি কিন্তু ইসলাম প্রচার করেন আর কি। এই মসজিদটা আপনাকে যদি দেখায়, আপনাদের দেখেন একটু, এখানে 3টা গেট, 3 গম্বুজ 3টা গেট। এই দেখুন একটা সিরিয়ালে শুধু দেওয়া আছে, এবং প্রত্যেকটা আগের কিন্তু দেখলাম আমরা সুনাম মসজিদ দেখলাম, সেখানেও কিন্তু দেখুন আপনাদের এই যে গম্বুজ ওয়াইজ সাতটা কিন্তু কম, সবগুলো গম্বুজের মতোই বিশাল গম্বুজ। এখানে 1, এটা 2 এবং 3। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে এই মসজিদগুলোতে, পুরনো স্থাপনাগুলোতে কিন্তু নর্মালি সুব্যবস্থা আগে ছিল না, এবং পরে এগুলো করা হয়েছে। এইটা তোয়াখানা, পাশে মসজিদ,
এবং এই পাশটাতেই হচ্ছে মাজার। তো চলুন আমরা একটু মাজার মধ্যে থেকে আসি। অবশ্যই মাজারটা একটা পবিত্র জায়গা, আর অনেকগুলো সমাধি এখানে আছে, আর এখানে নিয়ামতুল্লাহর কবর আছে, সমাধি আছে। নর্মালি এইগুলো বলা হচ্ছে তার যে খাদেম ছিল তাদের কবর হয়তো বা এগুলো হবে, কিন্তু এগুলো কেউ কিন্তু এখন ওইভাবে বলতে পারে না। এই পাশেও কিছু সমাধি আছে দেখুন, অনেক চমৎকার। আর এই পাশেও এটা ফুল গাছ দিয়ে সম্পূর্ণটা সাজানো। এইটাতে দেখুন এই পাশে নর্মালি খাদেমরা সবাই বসে। এখানে মাজার শরীফে যা হয় সেটা তো আপনারা জানেনই, এই জায়গাগুলোতে আপনারা বসে। এবং মূল যে সমাধিটা আছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। এইটাই হচ্ছে নিয়ামতুল্লাহর সমাধি, এটা ফ্রন্ট সাইড। এটার ভেতরটা একটু দেখুন আপনারা। এখানেও কিন্তু দেখুন ওপরে গম্বুজ দেওয়া আছে একটা। তো ওখানের ওই রাস্তাতেই পড়বে হচ্ছে এই রংধনু পার্ক। এই যে আমরা এখন ঢুকছি, আমরা এই পার্কের মধ্যে যাই নাই। এর টিকিট হচ্ছে মাত্র 30 টাকা, এবং তেমন কিছু ছিল না আমরা শুনেছি আর কি। আর পাশে বাস পার্কিং যদি করেন তাহলে 100 টাকা লাগবে। আর এই হচ্ছে ইনফরমেশন। এই জন্য আমরা এখান থেকে এখন যাব হচ্ছে স্থলবন্দরে। চলুন আমরা এখন বের হয়ে যাচ্ছি। আচ্ছা, ওই জায়গাটাতে ওটা হচ্ছে স্থল বন্দর থেকে শুরু। আর এখানে এসে কিন্তু আপনার এই যে এই ইয়েটাতে চেকপোস্ট, মানে হচ্ছে নর্মালি আপনার প্রসেসিংগুলো কিন্তু এখানে হবে, আপনাকে চেক করা হবে। আপনার ব্যাগ ট্যাগ যা আছে সব কিন্তু প্রিভিয়াসটা এখানে চেক করতে হবে। এই যে এখানে লেখা আছে কিন্তু দেখুন, সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট, এটাই বাংলাদেশ পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জেলা। এবং এখানে আপনার ইমিগ্রেশন, আমাদের বাংলাদেশ পাশে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে তারপরে কিন্তু আপনি এই পার্টটাতে যেতে পারবেন। এদিক থেকে আসবেন এবং তারপর আপনি কিন্তু এই পার্টটাতে ওই পাশটাতেই দেখবেন, ওই পাশটা হচ্ছে মালদা। যারা আমিও অনেক বর্ডার ঘুরেছি, বেনাপোল, বুড়িমারি, হিলি, কিন্তু এটা কিন্তু অনেক ফাঁকা। এখানে খুব সহজেই যাওয়া যায় আর কি। আর এখানে লোকের ভিড়ও কম আর কি। তো এই হচ্ছে স্থলবন্দরের সব কিছু আর কি। এই যে দেখা যাচ্ছে ওই পাশটাতেই ইন্ডিয়া। আমের সময় আপনাকে যদি দেখাই, এটা ধরতে হলে আপনাকে একবারে দেখুন, একবারে মাটিতে চলে আসতে হয়েছে। তো এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে বসছি এবং এই যে এটা হচ্ছে আম, এই দেখুন, তাহলে প্রচুর আম ধরে আছে। এই সে দেখুন আমাদের আর এক চাচা, ইনি অলরেডি এই যে আম পাড়ার সিস্টেম, এইটা হচ্ছে চাচা, এটা এখানে এইভাবে আম পাড়া হয় না। এই যে এটা একটা জাল, তার মধ্যে যে আম অলরেডি চাচা 4টা নিয়ে এসছে আর কি। আম খাবো, এই যে এই যে রাজীব ভাই বলছে এইটা প্যাকেট, দেখেন এটা কিন্তু হলুদ হয়ে গেছে, আর এটা কিন্তু বিনা প্যাকেট, মানে এটা এখনো কাঁচাই আছে। ওইটাও পাকা, ওইটাও পাকা, কিন্তু প্যাকেটের কারণে হলুদ হয়ে গেছে, অনেক চমৎকার কালার। আর এটা হচ্ছে কাঁচাই আছে। তো চলুন আমরা এটা খেয়ে দেখবো যে কেমন। রাজীব ভাই আমাদেরকে খাওয়াতে চাইছে আর কি, তো আমরা খেয়ে দেখি। হ্যাঁ, যে দেখুন আমটার সাইজ দেখুন, এগুলো আম কিন্তু হাফ কেজি থেকে তারও উপরে হয়। 1 কেজি রাজীব ভাই বলছে এখানে 1 কেজিরও আম আছে। কিন্তু দেখুন, মানে দেখুন, ধন্যবাদ রাজীব ভাইকে। এই যে আম আমরা অলরেডি দেখে, আমরা এখন একটু আম রূপালি সত্যিই আমরা বাজারে যেভাবে কচকচ করে টেস্টে অনেক মিষ্টি। চাচা বলছে যে 52 কেজি তারা মন হিসাব নিয়ে নিচ্ছে এবং বিক্রি করছে কিন্তু ওইটাই। তাহলে প্রফিটটা কীরকম চিন্তা করেন? তাহলে চাচার এই দিক দিয়ে একটা আক্ষেপ যে আমাদের আসলে তো অনেক লস হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ, এই যে দেখুন রাজীব ভাই আমাদেরকে একটা আম গিফট করেছে। এই যে সাইজটা, আমি জাস্ট এই যে প্যাকেটটা থেকে খুললাম, দেখেন এই প্যাকেটের মধ্যে আমের কালারটা কিন্তু এইরকম হবে। তো এই জন্য রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই আম গিফট করার জন্য। তো আমরা এরপরে যাব হচ্ছে কানসাট বাজারে। আমরা আসছি এখন এই যে কানসাট বাজার, এটা কিন্তু বিশাল বাজার। এখানে সকাল থেকে সারাদিন কিন্তু এই ভ্যানগুলো আম নিয়ে আসে। তো আমরা কাঁচা আমের যে দাম জিজ্ঞাসা করি, সেগুলো বলে প্রায় 1500-1600, এবং পাকাটার কথা বলে 1100-1200। আমার পিছনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে বাবু ডাইং। আর এইটা নর্মালি একটা অভয়ারণ্যের মতো, মানে প্রকৃতির লীলা খেলা কি বলে এখানে সেটা দেখা যায় আর কি। অনেক পরিমাণ গাছ আছে এখানে। আর সবচেয়ে বড় কথা, এটা আপনাদেরকে একটু দেখাই যে এইখানে এইরকম এটা একটা টিলা, আমি যেটার উপর দাঁড়িয়ে আছি এটা একটা টিলা। আর ওই পাশটা কিন্তু অনেক নিচু জমি, দেখেন এই পাশে টিলা। এইরকম কিন্তু 26টি টিলার সমন্বয়ে এই বাবু ডাইংটা গঠিত হয়েছে। এটা বছর 25 আগে, ঠিক 25 বছর আগে এখানে প্রায় 1.5 লক্ষ গাছ ছিল, যতটুকু জানা যায় আর কি তথ্য মত। বর্তমানে এখানে প্রায় 20-25 হাজার গাছ আছে আর কি। আর এখানে বলা আছে, এখানে বলা আছে যে বাবু ডাইং পিকনিক স্পট সড়ক, পিকনিক স্পট 00।
মানে বরেন্দ্র কর্তৃপক্ষ। আর এটা কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেই আছে আর কি। আর এই জমির চাষবাদগুলো করার জন্য যে জমিগুলো আপনারা দেখছেন, এগুলোর জন্য কিন্তু এই সামনে একটা ড্যাম আছে আর কি। আর ওই ড্যাম থেকেই নর্মালি পানির যে ঘাটতিটা সেটা পূরণ করা হয় আর কি। এই সেচের ব্যবস্থাগুলো ওই পানি দ্বারাই করা হয়ে থাকে। এটাই আর কি মূলত এই বাবুডাইং। আপনারা এটা খুব সহজেই চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাত্র 8.5 কিলোমিটার দূরে, বা ধরা যায় যে ওই রকমই 8-9 কিলোমিটার দূরে খুব সহজেই আপনারা সিএনজি বা কার যে কোনো কিছুতে আপনারা এখানে আসতে পারবেন। বাজার কানসাট সব কিছু মিলেই বাজার দেখালাম, আমের সাইজ, দাম। তো এই আমের ভিডিও আমার যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং অবশ্যই আপনারা ভিজিটে আসবেন। আমবাগান আমরা কখনোই দেখি না এরকম এত বড়, তো আপনারাও আসবেন। সব কিছু টিল দেন, ভালো থাকেন।